জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের একজন এখন চারদিক সঙ্গে আছে আমি তৌহিদুল তারিক। বাংলাদেশের সংবিধান সামনে কেমন হবে তা নির্ভর করছে গণভোটের উপর, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে। ভোটে তরুণদের দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে বলেও আশাবাদ জানান তিনি। মঙ্গলবার রাজধানীতে উচ্চশিক্ষা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর ইউনূসের বক্তব্যেও উঠে আসে গণভোটের প্রসঙ্গ। তিনি বলেন, গণভোটেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের সংবিধান কেমন হবে। তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হয়েছে, আগামী নির্বাচনে তরুণদের অনেকেই ভোটে বিজয়ী হবে বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, উচ্চশিক্ষাকে কেবল চাকরি নির্ভর করা হয়েছে। তরুণদের উদ্যোক্তা মনোভাব নিয়ে সমাজ ও অর্থনীতি পরিবর্তনের আহ্বান জানান ডক্টর ইউনূস। Now it's election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with, what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. We didn't teach them in the classroom all those things. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের হার মাত্র 4%। এছাড়া 51টি দলের মধ্যে 30টি দল এই নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। মঙ্গলবার বিকেলে জাতীয় শিশু একাডেমিতে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি বলেন, নারী প্রার্থীদের নিয়ে নারী ও শিশু মন্ত্রণালয়ের চেয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব বেশি। যদিও আগামী জাতীয় নির্বাচনে নারী প্রার্থীদের সুরক্ষা এবং সাধারণ নারীদের বুলিং রোধে 17 জানুয়ারি সাইবার সেল এবং কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান তিনি। আলোচনার প্রথম দিন প্রায় 20 জন নারী প্রার্থী অংশ নেন। এ সময় তারা সাইবার বুলিং সহ নারী প্রার্থীদের নানা অসুবিধার কথা তুলে ধরেন। পাশাপাশি নারীদের সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। নির্বাচনের প্রচারণা করার জন্য কিংবা মত বিনিময়ের জন্য পুরুষকে চিন্তা করতে হয় আমার উপরে কোনো আঘাত আসবে, একজন নারীকে চিন্তা করতে হয় আমাকে কোনোভাবে যৌন হয়রানি বা নির্যাতন করা হবে কিনা। কোনো ফেক কন্টেন্ট, এআই জেনারেটেড কন্টেন্ট বা যেগুলো হ্যারাসমেন্টের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেগুলো যাতে দ্রুত নামিয়ে ফেলা যায়। মোট নারী প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অত্যন্ত কম, মাত্র 4 থেকে 4.5% ভিতরে আছে। প্রত্যেকটা দলের 33% থাকতে হবে, কোনো দলের 33% নেই। তাহলে 52% জনগোষ্ঠীর প্রতিনিধিত্বটা কিভাবে হবে? আগামী সংসদে কেবল নাচ গান কিংবা বিনোদন হবে না, সেখানে মানুষদের প্রকৃত অধিকার ও সমস্যা নিয়ে কথা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকার কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নে এক কর্মী সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সংসদে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না, বরং কার্যকর বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করে বিশ্বের নজির স্থাপন করা হবে। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কত নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের জন্য নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে পরামর্শ দেন বলে জানান ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় সব নির্বাচনী আসনে বিএনপির একক প্রার্থী ঠিক করতে সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন তারেক রহমান। দলের প্রার্থীকে জয়ী করতে বিদ্রোহী প্রার্থী ও সংশ্লিষ্ট আসনের বিএনপি প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুর 12টায় গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। এ সময় বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা সাক্ষাৎ করতে আসেন তারেক রহমানের সঙ্গে।
কুশল বিনিময়, ভাইয়ের সাথে দেখা হয়নি, দেখা হলো আল্লাহর রহমতে। আরেকটা যেটা হচ্ছে যে অবশ্যই রাজনীতির মাঠে যেহেতু আমরা গতানুগতিকভাবে অনেক অভিজ্ঞতা নিয়ে আসিনি, তো গাইডেন্সটা আমাদের সবসময় দরকার হয় সকলের কাছ থেকে, তো সেই পরিকল্পনা আর গাইডেন্স নিয়ে চলছি। নতুন বন্দোবস্তের কথা বলে অনেকেই পুরনো দলের সাথে আতাত করে ফেলেছে বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটের প্রাসঙ্গিকতার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, কিন্তু আমরা করতে পারি না। কেন করতে পারি না? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব না, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব না। আমরা যদি সাহস করতে পারতাম, আমরা যদি যে সাহস আমাদের 5 আগস্টের আগের দিনও ছিল, সেই সাহসটা যদি আজকেও থাকতো, ইনক্লুডিং মাইসেলফ, তাহলে আমরা হচ্ছে যে নতুন বন্দোবস্ত করতে পারতাম। আমরা এতক্ষণে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস করে ফেলতাম, আমরা এটার জন্য সংসদ বসাইতাম না, নতুন রিফর্ম কি বলে, রিফর্ম অ্যাসেম্বলি আরো কি বলে, এগুলো করতে হইতো না। প্রার্থীদের হলফনামায় অসঙ্গতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংরক্ষণ করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক বিভাগের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। গণমাধ্যমে যেগুলো প্রচারিত হচ্ছে, প্রিন্ট মিডিয়ায় যেগুলো আসে, আমরা এটা ক্লিপিংস আকারে সংরক্ষণ করি। পরবর্তীতে যদি অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে যদি প্রয়োজন হয়, আমরা এগুলো রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আবু হেনা মোস্তফা কামাল, বর্তমানে উনি অতিরিক্ত প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপদ অধিদপ্তর। ওনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলা ছিল, সেই মামলায় সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটা চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। নির্ধারিত সময়েই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সাকসু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলে জানিয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের 3 সপ্তাহ আগে সাকসু নির্বাচন স্থগিত করা অযৌক্তিক। নির্বাচন কমিশনার এবং সচিবের সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে। আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি। আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের 12 ফেব্রুয়ারি, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সঠিক সময়ে যেন নির্বাচন হয় সেটার জন্য তারা ইতিমধ্যে ভিসি মহোদয়কে বলেছেন। সম্প্রতি বিএনপি নেতা কর্তৃক নিকাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, অব্যাহতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। মানববন্ধনে ওসমান হাদি হত্যায় বিচারের দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রী সংস্থার নেত্রীরা। এ সময় ওসমান হাদির খুনিদের প্রকাশ্য শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে রায় হবে 2 ফেব্রুয়ারি। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ ধার্য করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী 2 ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তার 2 মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মোট 6টি মামলা করে দুদক। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের 3 মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। শেখ রেহানা ও টিউলিপেরও একটি মামলায় রায় সাজা হয়েছে।
14 দল সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে ইসি কার্যালয়ে স্মারকলিপি দিয়ে কথা বলেছেন জুলাই ঐক্যের সংগঠকরা। এর আগে ইসিতে স্মারকলিপি দিতে গেলে পুলিশি বাধায় পড়েন সংগঠকরা। এরপরে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে। তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সহায়তাকারী জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগীদের নির্বাচন থেকে বিরত রাখতে হবে। তাদের পক্ষে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন তাদের অবিলম্বে মনোনয়ন বাতিলের দাবিও জানান জুলাই ঐক্যের সংগঠকরা। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। টেকনাফ সীমান্তে বাংলাদেশ লক্ষ্য করে গুলি ও শিশু আহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে মিয়ানমার রাষ্ট্রদূত ইউ কিয়ে সোমোকে তলব করা হয়। টেকনাফ সীমান্ত লক্ষ্য করে ছোড়া গুলিতে এক শিশু মারাত্মক জখম হওয়ার বিষয়ে দেশের রাষ্ট্রদূতের কাছে গভীর উদ্বেগ জানানো হয়। বলা হয়, উস্কানিমূলক এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রতিবেশী সুলভ সম্পর্কের অন্তরায়। ভবিষ্যতে এ ধরনের যে ঘটনার দায় মিয়ানমার সরকারকে নিতে হবে বলেও রাষ্ট্রদূতকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূত এই ঘটনায় সমবেদনা জানান এবং এ বিষয়ে তার সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। গণঅভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা 24 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে প্রতিনিধি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। সালমান এফ রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন চলাকালে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা। ওই বৈঠকে ছিলেন নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী, হামিম গ্রুপের একে আজাদ, এস আলমের সাইফুল আলম, বিজিএমইএ সভাপতি এম এ মান্নান কোচি সহ 25 জন। এসব শীর্ষ ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তারা 22 জুলাই 2024-এ ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায়। 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরো অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ নবম দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 21 জানুয়ারি। সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া টিএফআইসেলে গুমের মামলায় সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের জামিন শুনানি হবে আগামী বুধবার। একই সঙ্গে টিএফআইসেল পরিদর্শন করতে চেয়ে সেনা সদস্যদের আবেদনের উপরও শুনানি হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে আজ। মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 10% করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক কমল মোট 7%। মঙ্গলবার এনবিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাস্টমস ডিউটি কমার কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% ধার্য করা হয়েছে। এনবিআর জানায়, এর ফলে 30,000 টাকার বেশি মূল্যের প্রতিটি আমদানি মোবাইল ফোনের দাম আনুমানিক 5,500 টাকা কমবে। একইভাবে 30,000 টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক 1,500 টাকা কমবে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে দেশের বাইরে জ্বালানি তেলের দাম ও সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপদেষ্টা বলেন, পে স্কেল দিতে কাজ করছে পে কমিশন। এই সরকার দিতে পারবে কিনা কমিশনের প্রতিবেদনের উপর তা নির্ভর করবে। পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই। তারা কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব ওদের, আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই। জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লারগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ বিষয় করা হয়েছে। নির্বাচিত সরকার যেন সমুদ্র সম্পদ ও উপকূলীয় উন্নয়ন নিয়ে কার্যকরভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট প্রস্তুত করছে সরকার। রাজধানীতে ব্লু ইকোনমি নিয়ে সংলাপে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আরও বলেন, বাংলাদেশ ভূমি নিয়ে যতটা ভাবছে সমুদ্র নিয়ে ততটা নয়, অথচ টেকসই ব্লু ইকোনমি গড়ে তুলতে হলে গভীর সমুদ্র সম্পদ, মৎস্য, জীববৈচিত্র্য এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সে লক্ষ্যেই পরবর্তী সরকারের জন্য একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার। সংলাপে মহেশখালীকে আধুনিক উপকূলীয় নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। অঞ্চলটিতে গভীর সমুদ্র বন্দর, শিল্পোৎপাদন, মৎস্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও টাউনশিপ গড়ে তোলা হবে। MIDA is the youngest authority within the government of Bangladesh, yet without any delay we are trying to make our footprint in this field. The aim of MIDA is to transform Moheshkhali area into a modern coastal industrial city in Bangladesh. While doing so, we want to protect the existing fisheries community, biodiversity, forests and environment. আদানির সঙ্গে চুক্তি বাতিল ও বিদ্যুৎ আমদানি বাতিল করা সহ জ্বালানি খাত সংস্কারে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য 13 দফা দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অঙ্গ সংগঠন ক্যাব যুব সংসদ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আদানির সাথে চুক্তির কারণে রাষ্ট্রের যত আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের কাছ থেকে আদায় নিশ্চিত করা, জ্বালানি খাত সংশ্লিষ্ট দুর্নীতি ও অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িতদের জ্বালানি অপরাধী হিসেবে বিচার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি জানানো হয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটুত সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াতের আমির। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। দুপক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো নারী ভোটারদের জন্য
রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী মহিলা কলেজে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ অনেকে। গণভোট কেন আমরা এই গণভোটটা করতে যাচ্ছি, অর্থাৎ দেশটা কিভাবে ন্যায়ের পক্ষে, সংস্কারের পক্ষে কিভাবে যাবে সেই বিষয়গুলো জানাতে এসেছি। যারা একদম প্রত্যন্ত অঞ্চলে বাস করে, গণভোটের বিষয়গুলো তাদেরকে সুচারুরূপে বুঝিয়ে তুলতে তারা ভূমিকা রাখবে। কেন এই সংস্কারের পক্ষে তারা হ্যাঁ অথবা না ভোট দেবে, তারা কিন্তু স্পষ্ট করে তাদের মতামত জানিয়ে দিচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে অন্তত 25 জন। মঙ্গলবার ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত 2 দিন আগে কবির খানের পক্ষের লোক শহীদ খানকে মারধর করে। এরপর দফায় দফায় বসতঘর ভাঙচুর, লুটপাট চালানোর ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার ভোর 6টা থেকে দেশীয় অস্ত্র ও ঢাল নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় নারী ও পুরুষ সহ আহত হয় অন্তত 25 জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারই জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। এই সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ, আমি সহ আমার অফিসার ফোর্স ঘটনাস্থলে দ্রুত চলে আসি। আসার পরেই স্থানীয় যারা প্রতিনিধি ছিলেন, স্থানীয় যারা সুধী সমাজের লোকজন ছিলেন, ওনারা আমাদেরকে সহায়তা করেছে। ওনাদের সহায়তায় আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ভাবমূর্তি নষ্ট করতেই চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় বিভিন্ন ধর্মাবলম্বীদের ঘর বাড়িতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছিল বলে জানিয়েছেন জেলার রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য ধর্মের মানুষের উপর হামলা করে সরকারের ইমেজ নষ্ট করতে চায় একটি পক্ষ। এছাড়া গত ডিসেম্বরে জেলার বেশ কয়েকটি হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে হামলায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রটি পাহাড়ি জনগোষ্ঠীর ঘরেও আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। রাঙামাটিতে গ্রেপ্তার হওয়া চক্রের অন্যতম হোতা মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোনো বিশেষ জনগোষ্ঠী রয়েছে তাকে বলে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আছে এই গ্রুপের মধ্যে। সুতরাং মূল কাজটাই হচ্ছে, মূল বিষয়টাই হচ্ছে এই মাইনরিটি গ্রুপ যারা আমাদের বলতে চাই আর কি অনেকেই, যে হিন্দু, বৌদ্ধ, তারপর অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা, তারা যেন এটা দেখে রাস্তায় নেমে আসে, হই হুল্লোড় করে, সরকার বিব্রত হয়। এটাই এর পিছনে লোকদেরকে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেউ আছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 আনসার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান ও সজীব চৌধুরীর আদালতে 164 ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতে স্বামীর নিজস্ব ব্যাটারি চালিত ভ্যানে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় নানার বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী গৃহবধূ। রাত 3টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে তারা আশ্রয় নেন সদর হাসপাতালে। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্য তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী গৃহবধূ। শরীয়তপুরের 5ম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় খান নিবিড় হত্যার ঘটনায় 2 আসামির মৃত্যুদণ্ড ও একজনের 21 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এর রায় ঘোষণা করেন। রায়ে সিয়াম ও শাকিল গাজীকে মৃত্যুদণ্ড এবং তুহিন গাজীকে 21 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, 2023 সালে শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও এলাকা থেকে 5ম শ্রেণীর
শিক্ষার্থী হৃদয় খান নিবিড় নামে এক শিক্ষার্থীকে অপহরণ করে আসামিরা। পরে তার পরিবারের কাছে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে পরিত্যক্ত একটি ইটভাটায় মাটি চাপা দিয়ে রাখে অপহরণকারীরা। এই ঘটনায় নিহতের পরিবার পালং মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। পরে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার পথে হামলা ও ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে। পরে পুলিশের প্রচেষ্টায় আসামিদের শেষ রক্ষা হয়। সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি চাই ফাঁসি দিয়ে দ্রুত ফাঁসি ঘোষণা করা হোক। আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 2 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। আসামিদের স্বীকারোক্তিমূলক বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য হুবহু পাওয়ায় এই রায় দিয়েছেন। আমার প্রত্যাশা সমাজে আর এই রকম রায় হয়, এই রায়টা যদি কার্যকরী হয় তা কোনো আসামি, কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না। মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানের 2 নারী সহ 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পরে এই ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। দুপুর 11:30টার দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুহিনুর তাসলিম ও নয়ন হালাদার। পুলিশ জানায় রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী একটি কাভার্ড ভ্যান তাঁতিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভ্যানে থাকা 2 জনের। পরে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। এই ঘটনার পর স্থানীয়রা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 3 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আমরা চেষ্টা করতেছি আরও সামনের দিকে কাভার ভ্যানটা যেহেতু বরিশালমুখী যাচ্ছে, আমরা চেষ্টা করতেছি যে কাভার ভ্যানটা যেহেতু বরিশালগামী আশেপাশে আরেকটু সামনে গেলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার পরে যান চলাচল স্বাভাবিক হলে আমরা চেষ্টা করব যে কাভার ভ্যানটা বের করার জন্য, এবং এই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আহসান অ্যাপারেলস নামে এক পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আন্দোলন করেছে শ্রমিকরা। পরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় মালিকপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা জানায় বেশ কিছুদিন ধরে বাৎসরিক ছুটির ভাতা দাবি করে আসছিলেন তারা। পরে সেটি তা পরিশোধের জন্য 10 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় মালিকপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না করায় ফের আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে প্রতিষ্ঠানটিকে কর্মপরিবেশ নেই উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। নারায়ণগঞ্জে রেস্টুরেন্টের পরিবেশন করা বাসি খাবার খেয়ে অসুস্থ ভোক্তার অভিযোগের পর একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ হিরাজিল এলাকায় ঢাকা কাচ্চিডাই নামে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে পচা বাসি খাবার এবং ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাবার পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, কয়েকদিন আগে রেস্টুরেন্টটির খাবার খেয়ে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মহাসড়কের ছোট বলিমেহের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা করেন, গড়ে তোলেন, দোকান ভাড়া দিয়েছিলেন। এতে যান চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে চট্টগ্রামে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সচেতনতামূলক যৌথ মহড়া। মঙ্গলবার বিকেলে নগরের সার্কিট হাউসে জেলা প্রশাসনের নেতৃত্বে শুরু হয় এই মহড়া। মহড়ায় অংশ নেয় বিজিপি, র্যাব, আনসার সদস্য সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। নগরীর পর আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলার নানা সড়কের বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে চলে নির্বাচনী মহড়া। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট এবং গণভোট নিয়ে জনসচেতনতা তৈরিতে জেলা প্রশাসনের আয়োজন চলছে নির্বাচনী মহড়া। কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে চলমান বিক্ষোভের জেরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে যে উত্তেজনা শুরু হয়েছে তা প্রশমনে কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিলেও সামরিক অভিযানের পরিকল্পনা বাদ দিচ্ছে না হোয়াইট হাউস। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তেহরান। তবে আব্বাস আরাকচির অভিযোগ, বিক্ষোভে যে সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল পরিকল্পনাকারী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা। এদিকে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিক্ষোভে নিরাপত্তা কর্মকর্তা সহ প্রায় 2000 জন নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের HRANA বলছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। এর আগে সোমবার ইরানের বিভিন্ন প্রান্তে সর্বোচ্চ নেতা খামেনির পক্ষে সমাবেশ হয়েছে বলে সংবাদ প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা গ্রহণযোগ্য নয়। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান স্বায়ত্তশাসিত অঞ্চলটির সরকার। এতে আরও জানানো হয়, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, তাই ন্যাটোভুক্ত অন্যান্য দেশের মতো আর্কটিক অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রতিরক্ষা জোটটির। এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুট এক সংবাদ সম্মেলনে জানান, গ্রিনল্যান্ড নিরাপত্তার বাড়াতে কাজ করছে তারা। এরই মধ্যে জোটভুক্ত বেশ কয়েকটি দেশ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে চলমান উত্তেজনার মাঝেই চলছে সপ্তাহে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। তবে ইতোমধ্যে ওয়াশিংটনের গ্রিনল্যান্ড কিনে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোপেনহেগেন। অভিবাসন সংস্থা ICA এজেন্টের গুলিতে মার্কিন নারী নিহতের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সোমবার মিনিয়াপলিসের ফেডারেল ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। ঐতিহ্যবাহী পোশাক পরে অভিবাসন এজেন্টদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিক্ষোভকারীরা। আটক হয় বেশ কয়েকজন। এদিকে ICAর তৎপরতা বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে মিনেসোটা ও ইলিনয়। অভিযোগপত্রে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম সহ বেশ কয়েকজনের ফেডারেল অফিসারের নাম উল্লেখ করা হয়েছে। উন্নত কাজের পরিবেশের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার নার্স। বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে এই প্রতিবাদে যোগ দিয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্স ইউনিয়নকে একটি সমঝোতায় আসার আহ্বান জানান। প্রাপ্য বেতন ও স্বাস্থ্য সুবিধা চাওয়া কোনো অপরাধ নয় বলেও মন্তব্য করেন মামদানি। সোমবার সকালে শহরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অন্তত 15,000 নার্স কর্মবিরতিতে ঘোষণা দিয়ে রাস্তায় নেমে পড়ে। এক বিবৃতিতে নার্স অ্যাসোসিয়েশন জানায়, আলোচনায় বসে কোনো ফল না আসায় প্রতিবাদের পথ বেছে নেওয়া হয়েছে। এ সময় রোগীদের জন্য নিরাপদ কর্মী নিয়োগ, নার্সদের স্বাস্থ্যসেবা সুবিধা এবং কর্মক্ষেত্রে সহিংসতা সুরক্ষার দাবি জানান তারা। বলা হচ্ছে, এটাই নিউ ইয়র্কে নার্সদের সবচেয়ে বড় বিক্ষোভ। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারে পরিত্যক্ত বেশ কয়েকটি বিমান ঘাঁটি সচল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর ব্যবহার হয়নি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার এসব বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারতীয় বিমান বাহিনী। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত। এরই মধ্যে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়িতে 3টি নতুন সেনা ঘাঁটিও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি সহ 5টি বিমান ঘাঁটির সংস্কার শেষে কেন্দ্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবে। অন্যদিকে আক্রমণ নয়, বরং নিজেদের স্বার্থেই বাংলাদেশ সম্প্রতি রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের পদক্ষেপ নেয়। তবে এ বিষয়ে ভারত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। সোমবার টিম বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের বর্ণনায় বলা হয়েছে, স্কাই ডাইভিং করার সময় একসঙ্গে সর্বাধিক 54টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম উঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক। এই অর্জন শুধু বিশ্ব রেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেও জানায় আইএসপিআর। এবার খেলাধুলার সংবাদ। ভেন্যু জটিলতায় বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবি ও আইসিসির মধ্যে বিষয়টির সমাধান হলে লিটন দাসের দল বিশ্বকাপে ভালো করবে বলে বিশ্বাস বাশারের। বিং এ প্রফেশনাল ক্রিকেটার হোয়াট হ্যাপেন্স, আমাদের কাছে ক্রিকেট খেলা যেটাই হোক সেটা তার প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটি চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। 6 মাস ধরে যে টিম হিসেবে খেলছি, দলটাতে এমন না যে নতুন একদম হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি, টি20 ফরম্যাটে কোনটা হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি20তে কী হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। সো আমার মনে হয় আমার হওয়া উচিত না, এটা অবশ্যই এমন কিছু না যেটা আমরা কামনা করি, বাট যখন আমরা যদি ওয়ার্ল্ড কাপে যাবো তখন এই জিনিসটা মাথায় থাকা উচিত না। আই থিঙ্ক স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে 3-2 গোলে হারের পরই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। শাবি আলোনসোর স্থলাভিষিক্ত হলেন আলভারো আরবেলোয়া। শাবির বরখাস্ত হওয়ার একই দিনে নতুন কোচ পেয়েছেন এমবাপ্পে, ভিনিসিয়াসরা। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। এতদিন কাস্তিয়ার কোচ থাকা আরবেলোয়া এবার সরাসরি প্রথম দলে পদোন্নতি পেলেন। হাই প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবলই হবে তার মূল দর্শন। স্পেনের হয়ে জিতেছেন 2010 বিশ্বকাপ ও 2008 ও 2012 ইউরো। এছাড়া রিয়েলের হয়ে জিতেছেন 8টি মেজর শিরোপা। রিয়েলে শুরু হলো নতুন এক অধ্যায়। দেখার বিষয় ভিনিসিয়াস আর্দা গুলেরদের কোচ হিসেবে কেমন করেন রিয়েলের সাবেক ডিফেন্ডার। টি20 বিশ্বকাপের ভেন্যু জটিলতা নিয়ে আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও প্রথম বৈঠকে আসেনি কোনো সমাধান। দুপুরে ভার্চুয়াল সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বৈঠকে আবারও ভারতের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে সূচিসহ আনুষঙ্গিক জটিলতার কথা জানিয়েছে আইসিসি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সম্ভাব্য সমাধানের জন্য দুই পক্ষের আলোচনা চলমান থাকবে। 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের খেলা। বিপিএলে ঢাকা পর্ব মাঠে গড়াবে 15 জানুয়ারি। সিলেট পর্ব শেষে চূড়ান্ত হয়েছে প্লে অফের 3 দল। বাকি একটি স্পটের জন্য লড়বে অন্য দলগুলো। লিগ পর্বের শেষ 6টি ম্যাচ ও এরপর ফাইনাল সহ প্লে অফের 4টি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। 15, 16 ও 17 জানুয়ারি টানা 3 দিন হবে লিগ পর্বের ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার 19 জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার 21 জানুয়ারি, ফাইনাল হবে 23 জানুয়ারি। এলিমিনেটর 2 কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে থাকছে না ওয়েস্ট ইন্ডিজের 4 ক্রিকেটার শাই হোপ, রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন। টি20 বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছে রভম্যান, পাওয়েল, রোমারিক শেফার্ড ও জেসন হোল্ডারকেও। হোপের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার এভিন লুইস ও পেসার সামার জোসেফ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন কুয়েন্টিন স্যামসন। দুবাইয়ে 19, 21 ও 22 জানুয়ারি হবে 3 ম্যাচের এই সিরিজ।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে 7 ফেব্রুয়ারি। শেষ করছে এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।